আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক সবাইকে জানাই জুনায়েদ শিশুর পক্ষ থেকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ জুনায়েদ রেজা। আমরা ইতিমধ্যেই এই ষষ্ঠ শ্রেণীর বইয়ের আমরা ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেলেছি এবং আজকে আমরা তৃতীয় অধ্যায়ের যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, তাই না? তো মেইন পয়েন্টে চলে যাই। এই দেখো চলে আসছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম এখন সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম কি তোমাকে বইয়ে যা আছে তার একটু সহজ করে বলি। অর্থাৎ সাইটোপ্লাজম হচ্ছে কোষ থেকে বা প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বাদ দেওয়া হয় তাহলে যে বস্তুটি থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজম থেকে। তাহলে প্রোটোপ্লাজম সমান সমান হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, আর প্রোটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস সমান সমান হয় কোষ। তাহলে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে আমরা বাদ দিই তাহলে থাকে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অঙ্গাণুগুলো থাকে এই অঙ্গাণু মিলেই হচ্ছে কি সাইটোপ্লাজম। তাহলে চলে যায় আমাদের পড়ায়, তাই না? দেখো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে, যে অর্ধতরল পদার্থগুলো থাকে, এটা আগে বলছি, থাকে, এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা। অর্থাৎ এর প্রধান কাজ হচ্ছে কোষের যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যেই অঙ্গগুলো আছে এগুলোকে ধারণ করা। কিছু শারীরবৃত্তীয় অর্থাৎ শরীরে যে কাজগুলো ঘটে, কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে এবং এই প্রক্রিয়ার উপর নির্ভর করে পৃথিবীতে সমস্ত জীব বেঁচে আছে। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিচে দেওয়া হলো। তাহলে সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচয় নিচে এখন থাকবে। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব সাইটোপ্লাজম নিয়ে। তাহলে সাইটোপ্লাজমে কি আছে? সাইটোপ্লাজমে আছে প্রোটোপ্লাজম। কি আছে? প্রোটোপ্লাজম। প্লাস্টিড আছে সাইটোপ্লাজমে, প্লাস্টিড আছে। তারপর কি আছে? কোষ গহ্বর আছে। তারপর কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে। তাহলে এই তিনটা অঙ্গাণু, এই আরো অনেক কিছু আছে। এত অসংখ্য জিনিসের ভিতরে আছে, তুমি যেটা শেষ করতে পারবে না। সাইটোপ্লাজমের ভিতরে আছে প্লাস্টিড, আছে কোষ গহ্বর, আছে মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডের ভিতরে আছে আবার তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আবার মাইটোকন্ড্রিয়ার পরে আছে রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আছে। কোষ গহ্বর আছে। তো দেখো এখানে বলছে প্লাস্টিডের কাজ কি? তোমাকে একটা সাধারণ ধারণা দিই। তুমি আশেপাশে যে সমস্ত গাছগুলো দেখো, এগুলো গাছ কি সব একরকম? ফুলের গাছ আছে, ফুলের গাছ কি হয়? রঙিন হয়। যে গাছ আছে এমনি যে গাছগুলো দেখো এগুলো কি হয়? সবুজ হয়। তাহলে এই যে সবুজ, এই যে রঙিন, এর যে প্রক্রিয়া, এই যে একটা রঞ্জক পদার্থ, যেই রঞ্জক পদার্থগুলো উদ্ভিদকে কি করে? বর্ণময় করে, সেগুলো হচ্ছে প্লাস্টিড। তাহলে দেখো এগুলোকে বর্ণধার বলা হয়, অর্থাৎ বর্ণের আধার অর্থাৎ বর্ণময় করতে পারে, এই জন্য এগুলো বর্ণ আধার বলা হয়, বর্ণের আধার বলা হয়। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে কি থাকে না? প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে প্লাস্টিড থাকতো তাহলে তোমার যে গায়ের রং, এই গায়ের রং না হয়ে তুমি হতা সবুজ, তুমি হয়ে যেতে হলুদ, তাই না? আল্লাহর কি সৃষ্টি দেখো। এখানে মানুষকে যদি প্লাস্টিড দিত তাহলে মানুষ জীবনও কখনো কারো খাদ্যের জন্য কখনো কারো উপর নির্ভরশীল থাকতো না। মানুষ শুধু রোদে যেত আর নিজের খাদ্য নিজে তৈরি করে নিত। এই জন্য সৃষ্টিকর্তা মানুষকে কি দেয় নাই? প্লাস্টিড দেয় নাই। এটা প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদ কোষের কি প্রধান বৈশিষ্ট্য? পাতায় আছে ফুল ও ফুলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই প্লাস্টিডের কারণ। একটু আগে বললাম
এবার সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সহায়তা করে। সবুজ প্লাস্টিডের নাম হচ্ছে কি জানো? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি করে জানো? ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে ক্লোরোফিল পদার্থের মাধ্যমে, অর্থাৎ এটা সবুজ করতে সহায়তা করে। অন্যান্য রঙের প্লাস্টিডগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তোলে। এবার হচ্ছে বর্ণহীন প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে। বর্ণহীন প্লাস্টিড কি করে? খাদ্য সঞ্চয় করে। এবার দেখো কোষ গহ্বর। পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখো, এটা একটা প্র্যাকটিক্যাল কাজ। এটা তোমাদের বিদ্যালয়ে যে বিজ্ঞান ল্যাব আছে, এখানে তোমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পেঁয়াজের কোষগুলো পরীক্ষা করে দেখবা। পেঁয়াজটা কাটবা, সেটাকে অণুবীক্ষণ যন্ত্রে রাখবা, সেটা কি বলে এটা আমরা দেখবো, এটা কি আছে, এটা কেমন, এটা যদি ধারণা নাও তাহলে তোমার কোষ গহ্বর আর পড়া লাগবে না। এবার দেখো, দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে। উদ্ভিদ কোষে বৃহৎ ফাঁকা জায়গায় হচ্ছে মানে বৈশিষ্ট্য, এটাকে কোষ গহ্বর বলে। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে। নতুন কোষের যে গহ্বর, এটা ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গহ্বরটি বেশ বড়। অর্থাৎ পরিণত একটা উদ্ভিদ কোষ, বড় একটা উদ্ভিদ কোষে এই যে গহ্বরটা আছে, এই গহ্বরটা কি প্রচন্ড বড়, অধিক বড়। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে, উদ্ভিদ কোষে মাস্ট বি কোষ গহ্বর থাকবে। হ্যাঁ, মাস্ট বি কোষ গহ্বর থাকবে। এবার বলছে একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তাহলে সেটি ছোট। কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে। তাহলে কোষ গহ্বরে যে রস থাকে একে কোষরস বলে। কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষরসের আধার। কোষরসের আধার হচ্ছে পানি প্লাস খনিজ লবণ। কোষরস মানে হচ্ছে পানি প্লাস খনিজ লবণ। কোষ গহ্বরে কোষরসের আধার হিসেবে কাজ করে। ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ এলে তা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ সংকোচন প্রসারণ হতে সহায়তা করে, তাই না? এবার তোমাদেরকে আমি একটা চিত্রটা দেখাই, যেখানে কোষ গহ্বর কোনটা। এই যে বিশাল অঙ্গাণুটা, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে এই যে কোষ গহ্বর। আর প্রাণী কোষে কোষ গহ্বর আছে কি? আছে। দেখো বলছে না প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও সেটা ছোট। এই যে প্রাণী কোষের কোষ গহ্বর। তাহলে এগুলো তোমরা মনে রাখবা, এটা আমি যেহেতু দেখাই দিলাম, সমস্যা হওয়ার কোনো কথা নেই। এবার বলছে মাইটোকন্ড্রিয়া। এবার আসছে মাইটোকন্ড্রিয়া। এটা কি করে জানো? তুমি যে খাদ্য খাও, এটাকে শক্তিতে রূপান্তর করার যে প্রক্রিয়াগুলো, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় শোষণ ঘটে। এখানে কি ঘটে জানো? গ্লাইকোলাইসিস। কি ঘটে জানো? অ্যাসিটাইল কোয়ে। এখানে কি ঘটে জানো? ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এগুলো এখানে আছে। উপরের ক্লাসে উঠলে তোমরা আরো জানতে পারবা, এত চাপ নেওয়ার দরকার নেই, তোমরা শুধু একটু দেখো কি এগুলা। একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়, কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উপাদান প্রায় সকল বিক্রিয়া ঘটে। এই যে বিক্রিয়া বললাম চারটার মধ্যে কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এগুলো ঘটে। এই জন্যই মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এরা দণ্ডাকার মানে কি? লম্বা। এরা দণ্ডাকার মানে কি? লম্বা। এরকম বৃত্তাকার বা তারকাকার হতে পারে। বৃত্তাকার হতে পারে, আবার তারার মতো দেখতে হতে পারে, তাই না? এবার দেখো, এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা, অর্থাৎ এর বাইরের যে আবরণটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি বা আবরণ বা পর্দা দ্বারা আবৃত। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। আর এই ভাঁজকে বলা হয় ক্রিস্টি। এই যে মাইটোকন্ড্রিয়ার যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি কি দেখতে পাবা তোমরা? দেখাই তো একটু। মাইটোকন্ড্রিয়া কই? মাইটোকন্ড্রিয়া, এই তো মাইটোকন্ড্রিয়া। এই যে ভাঁজগুলো আছে না, এই ভাঁজগুলোর নাম হচ্ছে কি জানো? এই ভাঁজগুলোর নাম হচ্ছে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ায় সহায়তা করে শক্তি উৎপন্ন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। তো যাই হোক, আজকে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম। তাই ভালো থেকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।